সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিশোর বাতায়নের প্ল্যাটফর্ম থেকে আমি তোমাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি যারা একাদশ শ্রেণীর 2020-21 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে এবং ভর্তি হয়েছে। তোমাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি উচ্চ মাধ্যমিক পর্যায়ে ভর্তি হওয়ার জন্য এবং সকলের জন্য শুভকামনা করছি। আমি মোহাম্মদ জামশেদুর রহমান, প্রভাষক, মেহেরপুর সরকারি মহিলা কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আগেই রুটিনে দেখেছো যে এটি যুক্তিবিদ্যার ক্লাস এবং যুক্তিবিদ্যার ক্লাসে যেহেতু তোমরা এর আগে অনেক স্যারেরই কিশোর বাতায়নে ক্লাস করেছো, খুবই ভাইটাল ক্লাস হয়েছে, গুরুত্বপূর্ণ ক্লাস হয়েছে এবং তোমরা আশা করি খুব এনজয় করেছো কিশোর বাতায়নের পক্ষ থেকে ক্লাসগুলি। কারণ তোমরা জানো যে করোনা ভাইরাসের যে আমাদের যে প্যান্ডেমিক চলছে, আসলে এই মুহূর্তে আমাদের আসলে এটা অনাকাঙ্ক্ষিত এবং আমরাও হতাশ তোমাদেরকে কলেজে না পেয়ে। কলেজে তোমরা যেতে পারছো না, সরাসরি তোমরা যে ক্লাস করবে কলেজ প্রাঙ্গণে যাবে, নতুন একটি আমেজ, সেটা থেকে তোমরা যদিও বঞ্চিত হচ্ছ, কিন্তু কিশোর বাতায়নকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এটুআইকে ধন্যবাদ জানাচ্ছি যে কিশোর বাতায়নের মাধ্যমে তোমাদের সকলের কাছে আমরা শিক্ষকেরা যে আমাদের ক্লাসগুলি পৌঁছায় দিতে পারছি এবং তোমরা আমাদের সাথে কমিউনিকেট করতে পারছো। এজন্য সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যুক্তিবিদ্যার ক্লাস যেহেতু প্রথম শুরু করছি, তা আমরা এটিকে ওরিয়েন্টেশন ক্লাসই বলছি। তোমাদের সাথে আমি পরিচিত হব, আমরা সকলের সাথে পরিচিত হব, কে কোথা থেকে জয়েন করছো, কে কোন কলেজে ভর্তি হয়েছো, সবাই তোমার নাম এবং তোমাদের ভর্তি যে কলেজে হয়েছে সেই কলেজের নামটি প্লিজ তোমরা উল্লেখ করে দিবে, ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবে, যাদের যুক্তিবিদ্যা রয়েছে তারা যেন সকলেই ক্লাসগুলিতে অ্যাটেন্ড করতে পারে। হ্যাঁ, আর একটি বিষয় হচ্ছে যে নতুন জীবন শুরু হয়েছে তোমাদের, এই নতুন জীবনটা নতুনভাবে সাজাতে চাই। যত প্রতিবন্ধকতায় আসুক না কেন, আমরা চাই, তোমরা চাবে যে তোমাদের জীবনটা যেন কখনো বাধাগ্রস্ত না হয়, শিক্ষা জীবনটা কখনোই যেন বাধাগ্রস্ত না হয় সেটি। তাই তোমরা কি করবে, তোমরা কখনোই হতাশায় ভুগবে না, কখনোই কোনো হতাশা হওয়ার কোনো কারণ নেই, কারণ পরিস্থিতি নানান রকম ভাবে আসতে পারে। সেই পরিস্থিতি মোকাবেলা করে যারা জীবনে এগিয়ে যেতে পারবে তারাই জানবে সফলকাম। সো তোমাদের জন্য এটা একটি বড় সুযোগ মনে করতে পারো নিজের জীবনে, যে প্রথম জীবনে এই যে ইন্টারমিডিয়েট লাইফে একটি জটিলতার সম্মুখীন হলে তোমরা সেই জটিলতা পার করে তোমরা যখন সফল হবে, সেই সফলতার আনন্দটা কিন্তু অন্যরকম হবে। সো প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের পরিচয়টা দেখে নিব, কে কোথা থেকে জয়েন করছো। আমি তোমার পরিচয় বলেছি, দেখি তোমাদের কে কোথা থেকে জয়েন করেছো। ওকে, আমরুল হোসেন, রামু গভর্নমেন্ট কলেজ থেকে, অসংখ্য ধন্যবাদ। রবিন, উমর আহমেদ জনি, তোমার নাম ভেরি গুড। সকলকে সকলের জন্য শান্তি কামনা করছি। ওয়ালাইকুম আসসালাম সকলকেই। রবিন, রাফসান আফিন, ওকে ভেরি গুড। স্বাধীনা, ওয়ালাইকুম আসসালাম। মিম, ময়মনসিংহ থেকে ক্লাস করছো, ভেরি গুড। সকলকে ধন্যবাদ যারা জয়েন করেছো। দেলোয়ার হোসেন আছো আনন্দমোহন কলেজ থেকে, ময়মনসিংহ, খুবই বিখ্যাত একটি কলেজ আনন্দমোহন কলেজ। সব কলেজই ভালো, তবে আনন্দমোহন কলেজের অনেক সুনাম রয়েছে, তাই না, অনেক বড় কলেজ। কিশোরগঞ্জ থেকে দেখছো জান্নাতুল রিক্তা, ভেরি গুড। সিফাতুল ইসলাম, হ্যালো। অবশ্যই পিএ শিমুল আছো, পলাশ আছো। তুমি কোথা থেকে আসছো? মুক্তিযুদ্ধ গভর্নমেন্ট কলেজ কিশোরগঞ্জ। ও ভেরি গুড, রাষ্ট্রপতির এলাকা, তাই না, খুব ভালো, মোস্ট ওয়েলকাম। মারিয়া জামান আছো এমএম কলেজ থেকে, আমাদের মেহেরপুরের পার্শ্ববর্তী জেলা যশোর। কিশোরগঞ্জ থেকে আছো শাখাওয়াত হোসেন, ভেরি গুড। সকলকে যারা আছো, যারা একটু মানে নিকনেম, যারা একটু ছদ্মনেম ইউজ করো ফেসবুকে, তারা প্লিজ তোমাদের নিজের নামটা লিখে দিবে। হ্যাঁ, তাহলে আমাদের জন্য সুবিধা হবে, আমাদের এক্সাক্ট স্টুডেন্টের নামটা জানা, এটা জানতে ভালো লাগে, তাই না। ওকে, তাহলে আমরা সকলে, তোমরা জয়েন করতে থাকো, আমি সকলের নামই আস্তে আস্তে পাবো ক্লাস যখন চলতে থাকবে। আরো আছো, খালেদা বেগম আছো কক্সেস বাজার থেকে, ভেরি গুড। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে তোমরা আমার সাথে প্রথম ক্লাস করছো, এর আগেও ক্লাস করেছো, আশা করি কিশোর বাতায়নের ক্লাসগুলো তোমাদের ভালো লাগছে। দেখো, আমি যুক্তিবিদ্যা পড়াবো তোমাদেরকে। যুক্তিবিদ্যা তোমরা নিয়েছো, যদিও আমরা জানি যে আমাদের হচ্ছে এসএসসিতে বা আমাদের ক্লাস 1 থেকে 9 পর্যন্ত এই সিলেবাস, 10 পর্যন্ত সিলেবাসে আমাদের কিন্তু যুক্তিবিদ্যা সম্পর্কিত কিছু ছিল না। যে অন্যান্য সাবজেক্টগুলো যেমন তোমরা বাংলা পড়ে এসেছো, ছোটবেলা থেকে বাংলা পড়ে আসছো, বাংলা আছে, ইংলিশ আছে, তাই না, ম্যাথ পড়েছো, সায়েন্সে তারা ম্যাথ আছে, বা এই যে কিছু কমন সাবজেক্ট আছে, বাট যুক্তিবিদ্যা তোমাদের কাছে কিন্তু একেবারেই নতুন সাবজেক্ট, তাই না, তোমরা নিচ্ছ।
কিন্তু একটা বিষয় তোমাদেরকে আমি আশ্বস্ত করতে পারি, সেটি হচ্ছে যুক্তিবিদ্যা এত সুন্দর একটি সাবজেক্ট, এত মানে তুমি এত মজার একটি সাবজেক্ট, যেটি তুমি ভালোভাবে একটু মনোযোগের সাথে ক্লাসগুলি যদি করো, আমাদের তুমি যদি রেগুলার কলেজে ক্লাসগুলি করো বা আমাদের কিশোর বাতায়নের ক্লাসগুলি করো, রেগুলার ক্লাসগুলি যদি করো এবং মনোযোগের সাথে একটু পড়াশোনা করো, আমি তোমাদেরকে অ্যাসিওর করতে পারি ইনশাল্লাহ তোমরা অনেক ভালোভাবে যুক্তিবিদ্যার সবগুলো টপিক খুব সহজে বুঝতে পারবে এবং ভালো মার্কস ক্যারি করতে পারবে, তাই না? আমাদের কিন্তু ভালোভাবে পড়াশোনা, ভালোভাবে শিক্ষা আমাদেরকে আমাদের সঠিকভাবে সুন্দরভাবে চলতে যেমন সাহায্য করে, শিক্ষা আমাদের ক্যারিয়ারকে সমৃদ্ধ করতে সাহায্য করে। সো আমাদের রেজাল্টটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, ভালো রেজাল্টও করতে হবে। যুক্তিবিদ্যাতে খুব ভালোভাবে সহজে বেশি মার্কস ক্যারি করা সম্ভব। এবং তোমরা জানো যে কিছু বছর ধরে এখন শুধুমাত্র আর জিপিএ 5 ডাজেন্ট মানে রেজাল্টটা জিপিএ 5ই শুধু ভ্যালু ক্যারি করে না, এর সাথে কিন্তু মার্কসও ক্যারি করে। সো তুমি 80 পেয়ে একজন জিপিএ 5 পাচ্ছে, বা তুমি কিন্তু 95 মার্কস পেতে পারো। যুক্তিবিদ্যাতে 95, 97, 92 মার্কস আমার স্টুডেন্টরা পেয়ে থাকে। সো তোমরা সকলেই পাবে, আমি জানি তোমরা সকলেই অনেক মেধাবী, তোমরা সকলেই রেজাল্টই পাবে। আমি আশা করছি তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। দেখি কে কে আশা করো, কত মার্কস পেন, কে কে আশা করো 90 আপ মার্কস কে কে পেতে চাও যুক্তিবিদ্যায়, আমাকে একটু জানাও তো দেখি কার কার স্বপ্নগুলো কত বড়। একটা বিষয় হচ্ছে আমাদের স্বপ্ন দেখতে হবে, বাস্তবতাতে কষ্ট করতে হবে। আমাদের স্বপ্ন, মনোজগতে স্বপ্ন রাখতে হবে যে না আমি ভালো কিছু করব, আর বাস্তব জীবনে তার জন্য কষ্ট করতে হবে, এফোর্ট দিতে হবে, তাই না? আজকে যেহেতু আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, তাই আজকে আমরা একটু গল্প করব। অন্যান্য স্যাররাও গল্প করেছে, আমারও তো ইচ্ছা হয়, তাই না? বলো, একটু তোমাদের সাথে গল্প করতে, তোমাদের সাথে পরিচিত হতে। তো যতটা সম্ভব তোমাদের সাথে আমি একটু পরিচিত হয়ে নিব, আর আমরা তারই সাথে তোমাদের সাথে একটু পরিচিত হয়ে নিব, এবং আমরা আস্তে আস্তে আমরা আমাদের যুক্তিবিদ্যার মধ্যে ঢুকে যাব, তাই না? এটাই হচ্ছে ব্যাপার। তো একটা বিষয় হচ্ছে, তো তোমাদেরকে বলি, সেটা হচ্ছে যে তোমরা ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছো, এটা কিন্তু 2 বছরের কোর্স হইলেও কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়। তোমরা কিন্তু একটা সন্ধিক্ষণে আছো। মনে করো যে সাপোজ তুমি হচ্ছে যে অনেক পথ হেঁটেছো, ক্লাসে ছোটবেলা থেকে পড়াশোনা করছো, তাই না? 16-17 বছর বয়স হয়ে গেছে তোমাদের, এত দূর হেঁটে এসে এটা একটা ব্রিজের মতো কাজ করছে তোমাদের। এটা যদি আমি একটা ব্রিজ বলি, সো ইন্টারমিডিয়েটটা একটা অ্যাকচুয়ালি উচ্চ মাধ্যমিকটা একটা ব্রিজের মতো কাজ করবে তোমাদের জন্য। কারণ সামনে তোমার রয়েছে ভার্সিটি লাইফ, যেটা তোমার জন্য কিন্তু অফুরন্ত সম্ভাবনার দুয়ার। সো এই ইন্টারমিডিয়েট লাইফটা তুমি এমন ভাবে গঠন করতে হবে তুমি অতীতে কতটুকু রেজাল্ট করতে পেরেছো আর কতটুকু পারোনি, যদি খুব ভালো করে থাকো মোস্ট ওয়েলকাম, যদি খারাপ হয়ে যেয়ে থাকে তার জন্য তোমরা রিগ্রেট করবে না, তোমরা কখনোই তার জন্য পস্তাবে না, ঠিক আছে? কারণ তুমি আজকে থেকে দাঁড়িয়ে, আজকে আমার এই ক্লাস থেকে তুমি যদি শপথ করো যে না আমি এখন থেকে রেগুলার স্টুডেন্ট হব, খুব ভালো মনোযোগের সহকারে পড়াশোনা করব, লাইফটাকে সুন্দরভাবে গুছিয়ে নিব, তাহলে দেখো এই 2টি বছরই তোমার জীবনের টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে, মোড় ঘুরে যেতে পারে। তুমি যা করেছো ভুলে যাও, এখন থেকে তুমি রেগুলার লাইফ লিড করো, রেগুলারলি পড়াশোনা করো, ক্লাস করো, খুব ভালো ছেলে মেয়ে হয়ে যাও, তাই না? তাহলে দেখবা তুমি 2 বছর পরে গিয়ে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গিয়েছো। যেহেতু আমরা মানবিকের স্টুডেন্ট নিয়ে কথা বলছি, আমি ইউনিভার্সিটি নিয়ে বলছি, মেডিকেল ইঞ্জিনিয়ারিং নিয়ে বলছি না, তাও যদি কোনো স্টুডেন্ট থেকে থাকো সায়েন্স কিংবা অন্য ডিপার্টমেন্টের, তাহলে তাদের জন্য বলছি কাঙ্ক্ষিত সর্বোচ্চ জায়গায় তোমরা যেতে পারবে জাস্ট এই ইন্টারমিডিয়েট বেসিকটা ভালো করে নিলে, ইন্টারমিডিয়েট একটু এফোর্ট দিলে। সো মাত্র 2 বছর কষ্ট করলে তুমি যদি তোমার লাইফটা চেঞ্জ করতে পারো, তোমার ক্যারিয়ারটা সারা বছর জীবনের জন্য তুমি ভালো প্রফেশনে যেতে পারবে। তুমি একবার যদি ভালো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পাও, তোমার জন্য তত ক্যারিয়ারটা সহজ হয়ে যাবে। তুমি যত ভালো জায়গায় যাবে, ভালো ভালো ফ্রেন্ড পাবে, ভালো ভালো একটা সার্কেল গড়ে উঠবে তোমার জন্য, তুমি তখন আরো তোমার মোটিভেশনটা বাড়বে, তোমার স্বপ্নটা বড় হয়ে যাবে, তুমি বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন দেখবে, তুমি আরো বড় বড় স্বপ্ন দেখবে, ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখবে, তাই না? সো তোমার কাজ হচ্ছে, আমি যে কথাটা তোমাকে বারবার তোমাদেরকে বলতে চাচ্ছি মাই ডিয়ার স্টুডেন্টস, সেটা হচ্ছে যে আমার এই উচ্চ মাধ্যমিক পর্যায়ের এই সময়টিকে তোমরা প্লিজ অবহেলা করো না, একটা দিনও তোমরা অবহেলা করো না। সিচুয়েশন যাই হোক না কেন, করোনা ভাইরাস হোক আর যাই হোক না কেন, কোনো বাধাই আমাদেরকে আটকাতে পারবে না, তাই না? ওকে, দেখি আর কি আছো। মারিয়া জামান, ওকে আছো মারিয়া জামান, 95 চাও, ভেরি গুড। মিসবাউদ্দিন, থ্যাংক ইউ, আমি তোমারটা দেখতে পেয়েছি। মিসবাউদ্দিন, তোমার নামটা আমার মনে থাকবে ইনশাআল্লাহ, আমি চেক করব।
পাবে ইনশাল্লাহ। 97 আপ পেতে চাও আতিক, শাহরিয়ার, হামিম, অবশ্যই ইনশাল্লাহ পাবে, অবশ্যই পাবে। আমার স্টুডেন্টস, আমার কলেজের মহিলা কলেজ, আমি মেহেরপুর সরকারি মহিলা কলেজে আমার স্টুডেন্টস 97 মার্কস পেয়েছে, 95 পেয়েছে, 93 পেয়েছে। সো সম্ভব, খুব ভালোভাবে সম্ভব। তোমরা জাস্ট একটু কি হতে হবে, তোমাদের কাছ থেকে আমি একটু এফোর্ট চাই, একটু চেষ্টা, একটু সততার সাথে চেষ্টা চাই, ঠিক আছে? ওকে। ভেরি গুড, আমি চাই সুমাইয়া চৌধুরী, ভেরি গুড। ওকে, সবাই, অনেক স্টুডেন্ট আশা করছো, আমি সকলের জন্য শুভকামনা করছি আবারও। ওকে, আচ্ছা, তাহলে আজকে আমি প্রথমে তোমাদের সাথে তো বেশ কথা হয়ে গেল, তাই না? এখন যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে আমি যে যুক্তিবিদ্যা আমরা পড়বো, তাই না? আমাদের আজকে যুক্তিবিদ্যা, আমাদের যে সাবজেক্ট, তোমরা কি যুক্তিবিদ্যার নাম তো শোনোনি, বাট শব্দটা শুনে কিন্তু আমরা কিছুটা বুঝতে পারছি, তাই না? যে যুক্তিবিদ্যা মানে বিদ্যা তো সব অনেক কিছু, যে প্রাণীবিদ্যা, উদ্ভিদবিদ্যা, তাই না? এভাবে বিদ্যা বা বিজ্ঞান থাকে। ফার্স্টে কি আছে? যুক্তি। যুক্তি, তো যুক্তি, আচ্ছা বলো তো, যুক্তি কারা দেয়? যুক্তি কি গরু, ছাগল কিংবা অন্যান্য প্রাণী দেয়? মানে আমরা কার্টুন দেখি বা অন্যগুলোতে দেখি, যেগুলো অ্যানিমেটেড ফিকশন, সেগুলোতে কথা বাদ দাও, বাট ন্যাচারালি আমরা জানি প্রকৃতিতে, সৃষ্টির জগতের মধ্যে একমাত্র মানুষ আছে যারা যুক্তি প্রদান করতে পারে বা যৌক্তিকভাবে চিন্তা করতে পারে, তাই না? সেই সভ্যতা আমরা ছোটবেলায় পড়েছি বা এর আগে পড়েছি যে আদিম সমাজ থেকে শুরু করে সভ্যতার বিবর্তনের মাধ্যমে আজকে 2020 সালে এসেছি, আজকে সভ্যতায় পৌঁছেছি। এর মধ্যে অনেকবার সভ্যতা উত্থান পতন হয়েছে, বাট সভ্যতা কিন্তু ক্রম বিবর্তন হয়েছে। এই যে আদিম মানুষ, যে মানুষটি পোশাক ছিল না, যে মানুষটি খাদ্য সিদ্ধ করে খাইতে জানতো না, সেই মানুষটি আজকে কতটা উন্নতির চরম শিখরে পৌঁছেছে দেখো। তাহলে এই যে আদিম জগৎ থেকে আজকে 2020 সালে সভ্য জগতে আসলো মানুষ, এর পেছনে কি কাজ করেছে তোমার মনে হয় বলো তো? মানুষের কোন বিষয়টি তোমাদের কাজ করেছে আমাকে একটু ঝটপট বলে দাও তো। আমি খুব মিস করছি, ডিরেক্টলি যদি তোমরা থাকতে ঝটপট আনসারটা শুনতে পারতাম। আমি কমেন্টে একটু পরে শুনতে পাবো, দেখতে পাবো, বাট তোমরা আনসারটা করো, বলো তো। এই যে আদিম জগৎ থেকে আদিম ছিল মানুষ, তাই না? এখানে 2020 সালের যে আমি সভ্যতা দেখতে পাচ্ছি, এই সভ্যতায় আসতে মানুষের কোন বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে? কার কাছে কি মনে হয়? আমি একটু শুনতে চাই, দেখি কে কি আনসার করতে পারো। দেখো, হ্যাঁ, যে আমাকে বলো, আনসারিংটা করো, যে আদিম সমাজ থেকে 2020 সালের আজকে সভ্যতা আসতে সবচেয়ে কোন বিষয়টি মানুষের পিছনে উদ্দীপনা হিসেবে কাজ করেছে বা মানুষের এই উন্নতির পিছনে কাজ করেছে বলো তো। আমি একটু তোমাদেরকে হেল্প করবো, বাট তোমাদের কাছ থেকে একটু শুনতে চাই, ঠিক আছে? ওকে, তাহলে দেখো, এই যে আদিম সভ্যতা থেকে মানুষ বর্তমান সভ্যতায় আসলো, এর পেছনে অন্যতম কাজ করেছে যুক্তি, তার চিন্তা। যুক্তিকে যদি আমরা একটু পরে আনি, যুক্তিটা অনেক বেশি সফিস্টিকেটেড ওয়ার্ড হয়ে যাবে তোমাদের জন্য, সেটা হচ্ছে চিন্তা। মানুষের চিন্তা করার ক্ষমতা ছিল, সবসময় ছিল, এখনো আছে। মানুষ চিন্তা করতে পারে, মানুষ অনুমান করতে পারে, মানুষ ভাবে যে আচ্ছা, এটা যদি আমি এভাবে না করি, ওইভাবে করি, তাহলে কেমন হবে। যেহেতু ওইখানে হঠাৎ করে একটা আগুন ধরেছে, দেখা যাচ্ছে প্রাকৃতিক ভাবে কোনো একটা জায়গায় আগুন ধরতে দেখেছে, কি প্রচন্ড হিট, তাপে একটা জঙ্গলের মধ্যে ন্যাচারালি গ্যাস সৃষ্টি হয়েছে, সেখানে আগুন ধরে গেছে, মানুষ সেই আগুনকে সংরক্ষণ করেছে। মানুষের এই যে চিন্তা, ওই আগুন দেখে মানুষ হয়তো বা আর নিজে আগুন পাথর ঘষে শিখেছে। এইভাবে এই যে সাদৃশ্যের মাধ্যমে, এই দেখেছো যে ওই আগুন দেখেছে হিটে, বা কোনো এক সময় দেখেছে পাথর পড়লে আগুনের ফুলকি বের হয়, সে তখন কি ভেবেছে, তাহলে আমিও যদি পাথর ঘষি কিন্তু তো আগুন বের হবে। তাহলে এই যে সাদৃশ্যের মাধ্যমে সে কি করেছে, আগুন তৈরি করা শিখেছে। এই যে একটা সাদৃশ্যের কথা বললাম না, সাদৃশ্য, এই সাদৃশ্য কিন্তু যুক্তিবিদ্যা আমরা যে পড়তে যাচ্ছি তার একটি অন্যতম একটা অনুমানের নাম আছে সাদৃশ্যের ভিত্তিতে অনুমান। আজকে মানুষ যে মঙ্গল গ্রহের, তোমরা নাম শুনেছো তাই না? মঙ্গল গ্রহে মানুষ কি বলছে, যে মানুষ পৃথিবী প্রাণের অস্তিত্ব থাকতে পারে, যে মঙ্গল গ্রহে হয়তোবা কোন একটা প্রাণী আছে, অনেক প্রাণী আছে। তো মানুষ যে মঙ্গল গ্রহে প্রাণী আছে বলে ঝাঁপিয়ে পড়ছে, মানুষ যে বারবার অভিযানে যাচ্ছে মঙ্গল গ্রহে, বলতো এটার পিছনে কিন্তু এই সাদৃশ্যের ভিত্তিতে তারা একটা অনুমান করে নিয়েছে
যে পৃথিবীর সাথে মঙ্গল গ্রহের অনেক বিষয়ে মিল রয়েছে, সাদৃশ্য রয়েছে, তাহলে পৃথিবীতে যেহেতু প্রাণের অস্তিত্ব রয়েছে, তাহলে মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব রয়েছে। এইভাবে তারা কি করছে, যুক্তি প্রদান করছে, সাদৃশ্যের ভিত্তিতে অনুমান করছে, অনুমান করে তারা মঙ্গল গ্রহে অভিযান চালাচ্ছে। কত বড় একটা সায়েন্টিফিক একটা এক্সপ্লোরেশন চালাচ্ছে বোঝাতে একটা অনুমানের ভিত্তিতে। এখন তোমরা আমাকে বলো, তাহলে তোমরা আমাকে বলবা যে স্যার তাহলে অনুমান তো যে কেউ করতে পারে, আমি অনুমান করলাম এর সাথে মিল আছে, আমি অনুমান করে ফেললাম, তাহলে তো আমি তার যুক্তিবিদ্যা কেন পড়বো, তাই না? যুক্তিবিদ্যা আমরা এই জন্যই পড়বো, এই যে আমরা অনুমানটা করছি না, এই অনুমানটি অনেক লুপহোল আছে, অনেক ভুল ত্রুটি হয়ে যেতে পারে। একটা ভুল অনুমান করে অনেক বড় সিদ্ধান্ত নিয়ে অনেক বড় ভুল হয়ে যেতে পারে, তাই না বলো? আর একবার ভুল হয়ে গেলে সেটা ফিরিয়ে আনা তো যায় না, সবসময় টাইম কি হচ্ছে, অতীতে চলে যাচ্ছে সময়, তাই না? আমরা সেটাকে ফিরিয়ে আনতে পারি না। সো আমরা চাই সবসময় লাইফটা, ভবিষ্যতে যে কাজটাই করবো না কেন সেটা হচ্ছে সঠিকভাবে করব, সঠিক সিদ্ধান্ত নিয়ে করব। সেই সঠিক সিদ্ধান্তের জন্য আমি একটু এই আমার যেহেতু এটা হোয়াইট বোর্ডের ক্লাস, সো এটা আমাকে মুছে দিতে হচ্ছে, আমি মুছে দিয়ে তোমাদের একটু বলছি, যেটা হচ্ছে যে আমরা যে যুক্তিবিদ্যার কথা, আমরা কি বলছি, আমরা জীবনে রিস্ক, আমরা জীবনে ভুল করার রিস্ক নিতে পারি না, সবসময় চেষ্টা করবো যে যেন সঠিকটা হয়, তাই না? সো যেহেতু আমরা ভুল করব না, তাই আমরা কি করব, যে কোনো যুক্তি চিন্তা করব, ফার্স্ট টাইম কি করব, চিন্তা করব, তাই না বলো? চিন্তা করব যে এটা করলে এমন হবে, এই কাজ করলে আমার এমন হবে, এই সাবজেক্ট নিলে এমন হবে, আমি এইভাবে পড়াশোনা করলে আমার ভালো হবে, ভোরবেলা উঠলে পড়ে, রাতে বেশি জেগে পড়ে ভালো হবে, আমি নানাভাবে চিন্তা করি। এই চিন্তাটাকে আমি কি করব, একসময় যুক্তিতে নিয়ে যাব, চিন্তাটাকে যখন সংগঠিত করব এবং নিয়ম কানুন মেনে আমি একটা কি করব, যুক্তিতে নিয়ে যাব। এই যুক্তিটা অনেক সময় আমি যদি নিয়ম কানুন না মানি তাহলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি, যেহেতু আমরা ভুল করতে পারবো না, কারণ ভুল করলে আমার এই টাইমটা নষ্ট, আমার অনেক ক্ষতি হয়ে যেতে পারে। তাই আমি কি করব, এই যুক্তিটাকে সঠিক করার জন্য আমি যুক্তিবিদ্যার কিছু নিয়ম ফলো করব, যুক্তিবিদ্যার নিয়ম ফলো করব, তাই না? পর্যায়ে এসে আমরা স্টুডেন্টরা বা টিচাররা আমরা সেই নিয়মটি ফলো করছি। কিন্তু ফার্স্টে তোমরা অ্যারিস্টটলের নাম তো নিশ্চয়ই শুনেছ। অ্যারিস্টটল খুবই কমন একটা নাম না, অত্যন্ত কাছের এবং পরিচিত মনে হয়, ঠিক যেন মনে হয় আমার পাশের বাড়ির কোনো চাচাতো ভাই, তাই না, বা চাচাতো বোন, বা পাশের বাড়ির কেউ, যে চাচা, যে অ্যারিস্টটল, ও এর নাম তো জানি, অ্যারিস্টটলের নাম তোমরা সকলেই জানো, এটা আমি ধরে নিচ্ছি, কারণ তিনি অনেক বিদ্যারই জনক, তাই না? একটা মজার ব্যাপার হচ্ছে যে অ্যারিস্টটল যেমন প্রাণীবিদ্যা বা উদ্ভিদবিদ্যাতে তার জনক, কিন্তু ঠিক তেমনি ভাবে মনে করো অ্যারিস্টটল হচ্ছে যুক্তিবিদ্যারও জনক। অ্যারিস্টটল কার জনক? আমরা যে সাবজেক্টটি পড়তে যাচ্ছি, তোমাদেরকে আমি যে সাবজেক্টটি পড়াতে যাচ্ছি, সেই যুক্তিবিদ্যার জনককে অ্যারিস্টটল। এই তথ্যটা আজকে তোমরা শিখলা, মনে করো যে এত কথার মধ্যে আজকে কোনটা শিখলা, এটা শিখলা, মনে রাখবে যে যুক্তিবিদ্যার জনককে অ্যারিস্টটল। আমি এই মেসেজটা তোমাদের দিতে যাচ্ছি। অ্যারিস্টটল তাহলে বলো সেই কত পূর্বে, প্রায় সেই মনে করো প্লেটোর সময়ে, সক্রেটিসের নাম তোমরা শুনেছ, সক্রেটিস, প্লেটো, তাই না? অ্যারিস্টটল, তো এই যে সক্রেটিসের শিষ্য প্লেটো, প্লেটোর শিষ্য অ্যারিস্টটল, এই যে অ্যারিস্টটলদের সময় থেকে তারা ভেবেছে যে আচ্ছা, তিনি যখন নানান বিষয় নিয়ে গবেষণা করছেন, উদ্ভিদবিদ্যা নিয়ে কথা বলেছেন, প্রাণীবিদ্যা নিয়ে কথা বলেছেন, সমাজ নিয়ে কথা বলেছেন, সব বিষয় নিয়ে কথা বলছেন, তিনি দেখছেন যে এই যে সবগুলো বিষয়ের ভিত্তিতে কাজ করছে কি বলতো, সেটা হচ্ছে চিন্তা। সবগুলো বিষয়ের পিছনে কাজ করছে কি, চিন্তা। এই চিন্তাটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, চিন্তা। আমি যদি সঠিকভাবে চিন্তা করতে না পারি, দেখো আমরা অনেকেই চিন্তা করি, সবাই মানুষ মাত্রই চিন্তা করতে পারে, বাট সবাই কি আর অ্যারিস্টটলের মতো হতে পারে বলো? সবাই কি আর সক্রেটিস কিংবা প্লেটোর মতো হতে পারে না, কারণ তারা সুশৃঙ্খল ভাবে চিন্তা করেছেন, একটা প্রপার ওয়েতে চিন্তা করেছেন। তো অ্যারিস্টটল ভাবলেন সর্বপ্রথম যে এই চিন্তাকে কি করতে হবে, সুশৃঙ্খল করতে হবে। কি করতে হবে? সুশৃঙ্খল করতে হবে। সুশৃঙ্খল কিভাবে করবা? একে কি চেন দিয়ে বাঁধবা, না সুতা দড়ি দিয়ে বাঁধবা? সুতা দড়ি দিয়ে বেঁধে সুশৃঙ্খল করা যাবে না। কি করতে হবে? কিছু নিয়ম কানুন প্রণয়ন করতে হবে, কিছু ইফ এন্ড বাটস প্রণয়ন করতে হবে, নাকি কিছু শর্ত জুড়ে দিতে হবে। তাই সুশৃঙ্খল করলে, চিন্তাকে যদি আমরা সুশৃঙ্খল করি, চিন্তাকে সুশৃঙ্খল করার যে প্রক্রিয়া, সেটাই আসলে মূলত সেটিকেই কি করবে, সেটি যুক্তিবিদ্যার সৃষ্টি করেছে। এই যে শুরু হলো অ্যারিস্টটলের মাধ্যমে, অ্যারিস্টটল যে ফার্স্ট বললেন যে চিন্তাকে সুশৃঙ্খল করতে হবে, এবং চিন্তাকে সুশৃঙ্খল করার জন্যই
একটি নির্দিষ্ট একটি সাবজেক্ট দরকার, একটি গবেষণার একটি ক্ষেত্র দরকার, সেটি হচ্ছে যুক্তিবিদ্যা। সেই যুক্তিবিদ্যার একটি মানে সাবজেক্টিভ ওয়েতে শুরু হলো যুক্তিবিদ্যার চলন প্রায় 2500 বছর পূর্ব থেকে। সেই থেকে ক্রমবিবর্তনের মাধ্যমে যুক্তিবিদ্যা চলছে চলছে এখনো পর্যন্ত যুক্তিবিদ্যার ডেভেলপ চলছে। সব সাবজেক্টের ডেভেলপ শুরু হয়েছে, ম্যাথে শুরু হয়েছে, সবগুলোরই ডেভেলপমেন্ট চলছে। মানুষ চিন্তা করতেই আছে, তাই না, সুশৃঙ্খল ভাবে। তাহলে আমরা জানলাম অ্যারিস্টটল সেই যুক্তিবিদ্যাকে শুরু করেছিলেন কিভাবে, কেন মনে করেছিলেন, তিনি ফার্স্ট ভেবেছিলেন যে যে কোনো সাবজেক্ট পড়তে হলে, গবেষণা করতে হলে আমাকে চিন্তা করতে হবে। আর সেই চিন্তা যদি এলোমেলো হয় কিছুই হবে না, কোনো আউটপুট পাবো না, ফ্রুটফুল কোনো আউটপুট আসবে না। তাই চিন্তাকে সুশৃঙ্খল করতে হবে, আর চিন্তাকে সুশৃঙ্খল করার জন্য যে বিদ্যা সেটাই হচ্ছে যুক্তিবিদ্যা। ওকে, তাহলে দেখি তাহলে তোমরা এই পর্যন্ত আমার কথাগুলি শুনতে এবং বুঝতে পারছো কিনা আমি একটু শুনতে যাচ্ছি তোমাদের কাছ থেকে। একটু রিপিট করো, দেখি কি অবস্থা, যে তোমরা কথাগুলো বুঝতে পারছো কিনা। যদিও আমি আজকে কিন্তু সাবজেক্টের মধ্যে যাইনি, তোমরা বলবে হয়তো যে স্যার আসলে আমি কি পড়ছি, আসলে আমরা গল্প করছি, তাই না? আসলে আমরা আজকে গল্প করছি, সেটা হচ্ছে আমরা যুক্তিবিদ্যা পড়তে যাচ্ছি। যুক্তিবিদ্যাটা কে শুরু করেছিলেন? তাহলে অ্যারিস্টটল শুরু করেছিলেন, কিন্তু তার আগেও প্লেটো কিংবা সক্রেটিসের ভাষার মধ্যেও তাদের দর্শনের মধ্যে আমরা কিন্তু যুক্তিবিদ্যার ছাপ দেখতে পেয়েছি। বাট যুক্তিবিদ্যা অ্যাজ এ সাবজেক্ট শুরু করেছিলেন অ্যারিস্টটল, এটা আমাদের মেনে নিতে হবে। তাহলে যুক্তিবিদ্যার জনক হচ্ছেন অ্যারিস্টটল, ঠিক আছে? অ্যারিস্টটল অনেক মত দিয়েছেন, সেগুলো নিয়ে আমরা আস্তে আস্তে পরবর্তীতে যাব। তাহলে আমরা যুক্তিবিদ্যা এই শব্দটিকে একটু অপারেশন করি, একটু অপারেশন থিয়েটারে নিয়ে যাই লজিক সাবজেক্টটিকে, তাই না? দেখো, লজিক বানানটা হচ্ছে LOGIC, লজিক মানে হচ্ছে যুক্তিবিদ্যা। তাহলে এটা মূলত গ্রিক শব্দ থেকে এসেছে, লজিক শব্দটি মূলত গ্রিক শব্দ থেকে এসেছে। হ্যাঁ, যেহেতু আমরা যে সাবজেক্টটি পড়ছি সেই সাবজেক্টে আমাদের নাম বাংলা তো জানলামই যুক্তিবিদ্যা, ইংলিশ টার্মিনোলজিটা হচ্ছে লজিক। আর যেহেতু প্রত্যেকটা ওয়ার্ডের একটা কিন্তু মিনিং থাকে, একটা ওয়ার্ড এসেছে এমনি এমনিতে তো আর আসেনি, বলো, তাই না? এমনি এমনি আসেনি। লজিকের আসলে কি মিনিং এর কারণে এই শব্দটি অ্যারিস্টটলের সময় থেকে লজিক শব্দটি এসেছে। দেখো, একটা ওয়ার্ড ছিল গ্রিসে, সেটা হচ্ছে লজিকি, বুঝছো? লজিকি নামে একটা অ্যাডজেক্টিভ টাইপের, একটা বিশেষণ টাইপের ওয়ার্ড ছিল, অ্যাডজেক্টিভ ছিল এটা। তো এই লজিকি অ্যাডজেক্টিভ থেকে এটা নাউন করতে যে এসেছে লগোস। হ্যাঁ, তো এই যে লগোস থেকে লজিকের উৎপত্তি, এখানে লগোস ওয়ার্ডের মিনিং এ চিন্তা, এর একটা মানে ওই সময় থাকে না যে আমরা এখানে মনে করো ক্ষতি শব্দটার দ্বারা আমি কি বুঝি, আমাদের বাংলাদেশে বাংলা ভাষার প্রেক্ষাপটে আমরা বেশ কিছু বুঝি, যে অর্থনৈতিক ক্ষতি হতে পারে, এই ক্ষতি হতে পারে। তেমনি ওই লগোস শব্দটা সেই সময় চিন্তা অর্থে বা ভাষা অর্থে বা বিজ্ঞান অর্থে ব্যবহৃত হতো। তোমরা জানো লগোস মানে বিজ্ঞান, তাই না? তো এই লগোস, লজিকি থেকে লজিক, এই যে এদের যে গতি প্রকৃতিটা দেখলে বোঝাচ্ছে, এই যে চিন্তা থেকে মূলত লজিকি থেকে লজিক যুক্তিবিদ্যা এসেছে। কেমন যে দেখো, ফার্স্টে আমরা চিন্তা নিয়ে বললাম যে আমাদেরকে চিন্তা করতে হয়, সেই সভ্যতার আদিমকাল থেকে শুরু করে মানুষ চিন্তা করতে 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 উন্নত পর্যায়ে এসেছে, তাই না? যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, অনুমান করে সে নানান কিছু করেছে। সে অনুমান করেছে পাখি যেহেতু ডানা মেলে উঠতে পারে, এইভাবে উঠতে পারে, ঠিক তেমনি এরোপ্লেন বানালেও তাহলে আমাদের ডানা করে অনেকটা পাখির শেপে, না? এরোপ্লেন তো অনেকটা পাখির শেপ, তাই না? তাহলে তারা এটা অনুমান করেছে, ও যেভাবে পারে আমরাও পারবো। এই যে অনুমান শক্তি, এখান থেকে তারা এই উন্নতি স্তরে এসেছে। তাহলে এই যে চিন্তাকে, শুধু চিন্তা করলে কি হবে বলো? চিন্তাকে, আমার মনের চিন্তাকে যখন আমি ভাষায় প্রকাশ করি, যে আমি মানসিকভাবে চিন্তা করছি যে আমার স্টুডেন্টদেরকে আমি কি বলবো, ওরা কি শুনতে চাচ্ছে, ওদেরকে যুক্তিবিদ্যা বোঝাবো, তাহলে আমি কিভাবে বোঝাবো? এই মনের চিন্তাটাকে আমি কিসের মাধ্যমে প্রকাশ করছি? ভাষার মাধ্যমে প্রকাশ করছি, তাই না? তাহলে চিন্তা ভাষায় প্রকাশিত হচ্ছে, আর ভাষায় প্রকাশ করলেই তো হবে না, এলোমেলো কথা বললে তো আর যুক্তি দেওয়া যাবে না, তাই না? গল্প হতে পারে, যুক্তি দেওয়া যেতে পারে না। তাহলে চিন্তা যখন ভাষায় প্রকাশিত হলো, সেই ভাষাকেই যখন আমি বৈজ্ঞানিক পদ্ধতি বলতে বোঝানো হয় যেটাই সুশৃঙ্খল, যার কি সুনির্দিষ্ট কিছু সিস্টেম রয়েছে, সিস্টেমেটিক্যালি যাই,
যেটা প্রমাণ করা যায় সেইগুলি হচ্ছে বিজ্ঞানসম্মতভাবে কি করা যাবে, যখন চিন্তাকে ভাষায় প্রকাশ করা হবে এবং সেটি বিজ্ঞানসম্মতভাবে, তখন সেটি লজিকের পর্যায়ে চলে যাবে, যুক্তিবিদ্যার পর্যায়ে চলে যাবে। এবং এই যুক্তি, লজিক সমান যে আমি বাংলায় বলছি যুক্তিবিদ্যা, তাহলে এই যুক্তিবিদ্যাতে আমরা কি পেলাম মূলত, সেটা হচ্ছে চিন্তাকে ভাষায় প্রকাশিত চিন্তার রূপ, ভাষায় প্রকাশিত চিন্তার রূপ, এবং সেটি বিজ্ঞানসম্মতভাবে। সেটি কেমন ভাবে? বিজ্ঞানসম্মতভাবে। তাহলে আমরা বুৎপত্তিগত দেখেও আমরা দেখতে পাচ্ছি যুক্তিবিদ্যা সম্বন্ধে আমরা একটু চেনার চেষ্টা করছি যুক্তিবিদ্যাকে, তাই না? চিনতে পারছি কিভাবে? তার ইতিহাস দেখে। মনে করো মানুষের বংশ দেখে মানুষকে চেনার চেষ্টা করে যেভাবে, যে আমি জামশেদ, তাহলে জামশেদের বংশ কি, ওই বাড়ির ছেলে, তার বাবা এমন মা এমন, এভাবে নানাভাবে চেনার চেষ্টা করে। ঠিক তেমনি আমরা লজিকের বংশ খোঁজার চেষ্টা করছি, খুঁজে দেখছি যে সেটি চিন্তা, ভাষা, বিজ্ঞান নিয়ে কথা বলছিল। তার মানে কি, চিন্তাকে ভাষায় প্রকাশিত করছে, ভাষায় প্রকাশিত চিন্তাকে বিজ্ঞানসম্মতভাবে যখন যুক্তির মাধ্যমে উপস্থাপন করছে, তাই সেটাই হচ্ছে যুক্তিবিদ্যা। ওকে। আর এই যুক্তিবিদ্যার যে যুক্তির কথা বলা হচ্ছে, এই যুক্তিটা মূলত, যুক্তি মানে হচ্ছে মূলত অনুমান। এই শব্দটিও আজকে আমরা শিখে নিব। যুক্তি মানে মূলত কি? অনুমান। আমরা যে অনুমান করছি যে সাপোজ আমরা সকল মানুষকে মরতে দেখেছি, মরণশীল মানুষ, জীবন গ্রহণ মানে তার সাথে মৃত্যুর সম্পর্ক রয়েছে, তাহলে সকল মানুষ মরণশীল, আমি জামশেদ একজন মানুষ, আমিও মরণশীল। তাহলে যখনই আমি ভাবছি আমি মরণশীল, এটা আমার আসলে এটা ভেবে লাভ সুবিধা কি হলো বলো তো? সুবিধা হলো যে আমি একটু আমার চলার পথটা একটু সুন্দর করবো, আমি তো মরেই যাব, তাহলে অন্যায় করে লাভ কি? আমি একটু ভালোভাবে চলি, পরে কি হবে আমার পরবর্তী জীবনে, আমি যদি আমার শাস্তি পাওয়ার দরকার নেই, তাহলে এই যে ভাবনাগুলো আমার জীবনকে গঠন করতে সুবিধা করছে। তাহলে যুক্তি মানে আমরা বলতে চাচ্ছি অনুমান। যুক্তিবিদ্যায় যুক্তি বলতে আমরা বুঝবো অনুমান, এবং তার যে সুনির্দিষ্ট ফরম্যাট রয়েছে, নিয়ম রয়েছে, সিস্টেম রয়েছে, সেগুলি আমরা যুক্তিবিদ্যাতে পরবর্তী ক্লাসগুলোতে শিখতে যাব। ওকে, দেখি এ পর্যন্ত কি অবস্থা তোমাদের, তোমরা কে কি বলছো? ভাষায় ঠিক আছে, পলাশ বলার চেষ্টা করেছে, ভেরি গুড। শোনো, একটা বিষয় হচ্ছে যে তোমাদেরকে আমরা যুক্তিবিদ্যা নিয়ে যতটুকু আজকে আমরা একটু জানার চেষ্টা করলাম, যুক্তিবিদ্যার জনককে অ্যারিস্টটল জেনেছি, এবং যুক্তিবিদ্যা কি বিষয় নিয়ে কথা বলছে সেটা জেনেছি। যুক্তিবিদ্যা মূলত এসেছে দর্শন থেকে, এটা আমরা পরবর্তীতে আলোচনা করব ফিলোসফি, দর্শন। ঠিক আছে, প্লেটো, সক্রেটিস, অ্যারিস্টটলের নাম শুনেছো, তারা দার্শনিক ছিল বলি আমরা, তাই না? পিথাগোরাসের নাম তো তোমরা সকলেই শুনেছো, 9-10 পিথাগোরাসের উপপাদ্য করেছো। পিথাগোরাসও কিন্তু দার্শনিক ছিলেন। এক কথায় একদম প্রাচীন যুগে যখন যারাই চিন্তা ভাবনা করতেন, সে ম্যাথ নিয়ে হোক, অ্যাস্ট্রোনমি নিয়ে হোক, জ্যোতির্বিজ্ঞান নিয়ে হোক, কিংবা মনে করো যে সমুদ্র নিয়ে হোক, সকলকে দার্শনিক বলা হতো, কারণ তারা চিন্তা করতেন, জ্ঞান গবেষণা করতেন, জ্ঞানের প্রতি তারা ভালোবাসা দেখাতেন, এই জন্য তাদেরকে দার্শনিক বলা হতো। সেই দর্শনেরই একটি অন্যতম গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে যুক্তিবিদ্যা। তার ব্যাপারটা তোমরা দেখলে যে ভাষা এবং চিন্তায় প্রকাশিত, ভাষায় প্রকাশিত চিন্তা নিয়ে আলোচনা করা সুশৃঙ্খলভাবে, সেখানে অনুমান নিয়ে মূলত আলোচনা করা হয়। কিসের উদ্দেশ্য? আলটিমেটলি এতক্ষণ যে আমরা যুক্তিবিদ্যা পড়বো, সেই যুক্তিবিদ্যার একটি অন্যতম উদ্দেশ্য হচ্ছে সত্যকে অর্জন করা। কি করা? সত্যকে অর্জন করা। দর্শনের যে একটি শাখা যুক্তিবিদ্যা, তার অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে অনুমানের মাধ্যমে কি অর্জন করা? সত্যকে অ্যাচিভ করা, সত্যকে অর্জন করা। সত্যকে অর্জন করলে আমাদের জীবনটা সুন্দর হয়ে যাবে। সত্যই সুন্দর, ট্রুথ ইজ বিউটি, বিউটি ইজ ট্রুথ, তাই না? ট্রুথ ইজ বিউটি, একটা খুব ভালো একটা ডায়লগ রয়েছে যে ট্রুথ ইজ বিউটি, সত্যই সুন্দর। সত্য মানেই তোমার জীবনটা সুন্দর, এত টেনশন নাই, মিথ্যার মধ্যে যত ঝামেলা, তাই না? তো সত্যই সুন্দর। তো সত্যকে অর্জন করার জন্য এই যুক্তিবিদ্যার মূলত এত প্রচেষ্টা, এত নিয়ম কানুন। তাহলে এই হচ্ছে যুক্তিবিদ্যার আমরা আজকে একদম প্রিলিমিনারি একটু আলোচনা আমরা করলাম। তোমাদের একটু মনে হতে পারে যে যুক্তিবিদ্যা তাহলে কোশ্চেন কিভাবে আসবে, বা যুক্তিবিদ্যার প্রশ্নের মানবন্টন কিভাবে হবে, তাই না? এটা নিয়ে একটু বলে দিই। খুব সিম্পল, অন্যান্য সাবজেক্টের মতো অনেকটা মিল রয়েছে মানবিকের। সেটি হচ্ছে সৃজনশীল কোশ্চেন, সৃজনশীল প্রশ্ন। সেটি আসবে তোমাদের 11 সেট প্রশ্ন আসবে। সেট বলছে 11, ক খ গ ঘ থাকে, তাই না? তাহলে 11 সেট প্রশ্নের মধ্যে তোমাদের আনসার করতে হবে 7 সেট। 7 সেটে মার্ক রয়েছে 10 মার্কস প্রতি সেটে, 70 মার্কস। 70 মার্কস রয়েছে 7 সেটে, 70 মার্কস। ঠিক আছে, 11টি সেট আসবে, তার মধ্যে 7 সেটে 70 মার্কস পেতে হবে। আর বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে, সেখানে এমসিকিউ এ বহু নির্বাচনী প্রশ্ন আসবে 30টি। কয়টি আসবে? এখানে কোনো অপশন নেই, 30টিতে 30টি, 30টি এক একটিতে 1 মার্ক করে 30 মার্ক। এই মোট হচ্ছে
100 নম্বর তোমাদের জন্য বরাদ্দ। ওকে, এই সাবজেক্ট 100 নম্বরের জন্য বরাদ্দ, কোনো প্র্যাকটিক্যাল তো নেই, তোমরা জানো যুক্তিবিদ্যায়। সেখানে যেটা হচ্ছে যে সরাসরি সিকিউ রয়েছে 70 মার্কসের এবং বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে 30 মার্কসের, 100 মার্কসের। এখন তাহলে কোথা থেকে কি কোশ্চেন আসবে? যুক্তিবিদ্যায় দুটি পত্র রয়েছে, আমরা ইন্টারমিডিয়েটে দুটি পত্র পড়বো। একটি হচ্ছে প্রথম পত্র আর দ্বিতীয় পত্র। ঠিক আছে, দ্বিতীয় পত্র যুক্তিবিদ্যায় অন্যান্য সাবজেক্টের মতো দুটি পত্র রয়েছে, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র। প্রথম পত্রে 8টি অধ্যায় রয়েছে, দ্বিতীয় পত্র 8টি অধ্যায় রয়েছে। মোট এই 8টি অধ্যায় রয়েছে। এই অধ্যায়গুলো থেকে 11টি সেট কোশ্চেন আসবে। আসলে কিছু কিছু অধ্যায় রয়েছে যেগুলো একটু বড়, সেগুলো থেকে 2 সেট কোশ্চেন বা 3 সেটে চলে আসে সেই অধ্যায়গুলো থেকে। এভাবে সবগুলো অধ্যায় থেকে মূলত 1 সেট করে কোশ্চেন থাকে। মনে প্রথম পত্রে যে 8টি অধ্যায় রয়েছে প্রত্যেকটি থেকে 1 সেট কোশ্চেন থাকবে, আর কিছু অধ্যায় থেকে 2টি বা 3টি কোশ্চেন থাকবে। তাহলে মোট মিলায় 8টি আর প্লাস 3টি একটা অধ্যায় থেকে রিপিট হবে, করে মোট 11টি সেট কোশ্চেন করবে। সেই 11টি সেট থেকে তোমাদের মাত্র 7টি সেটের আনসার করতে হবে, সেখানে তুমি 70 মার্কস পাবে। আর দ্বিতীয় পত্র ঠিক একইভাবে। আর আমরা ফার্স্ট ইয়ারে যেটা হয় সেটা হচ্ছে যে ফার্স্ট ইয়ারে অনেক সময় আগে যেটা সিস্টেম ছিল সেটা হচ্ছে যে ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার, সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপার ছিল। বাট রিসেন্টলি একটি আমাদের কালচার হয়েছে কলেজে, সেটা হচ্ছে যে ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটি পেপারেরই অর্ধেক করে, মানে মোটামুটি অর্ধেকের একটু বেশি শেষ করে দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে যেন দুই পেপার সম্বন্ধে তোমাদের ধারণা চলে আসে। ফার্স্ট পেপার থেকে প্রথম পত্র থেকে আমি তোমাদেরকে কিশোর বাতায়নে যে ক্লাসগুলি নিব সেটি হচ্ছে প্রথম পত্রের 1 থেকে প্রথম 5 অধ্যায় ক্লাস নিয়ে নিব ইনশাল্লাহ। আর দ্বিতীয় পত্রেরও 1 থেকে 5 অধ্যায় ক্লাস নেওয়া হবে। তাহলে দুটি পত্রেরই মোটামুটি অর্ধেকে বেশি শেষ হয়ে যাবে তোমাদের। প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের 1 থেকে 5 অধ্যায় এবং দুটারই 1 থেকে 5 অধ্যায় আমরা ক্লাস নিয়ে নিব। তোমরা তোমাদের কলেজ শুরু হলে কলেজেও তোমাদের কলেজের কারিকুলাম অনুযায়ী ক্লাস করবে, বাট আমরা কিশোর বাতায়নে এইভাবে ক্লাস নেব। আশা করি তোমাদের জন্য এটা হেল্পফুল হবে। এটা হচ্ছে গেল আমাদের সিলেবাস এবং মান বন্টন, তোমাদেরকে একটু দেখালাম। আরেকটা বিষয় হচ্ছে যে দেখি তোমরা সব বুঝতে পারছো কিনা। ওকে, তাহলে আচ্ছা, এখন বইয়ের ব্যাপারটা আমি একটু তোমাদেরকে বলি, তোমরা অনেকে জানার জন্য বলছো বই কিনবে, তাই না? যুক্তিবিদ্যার কোনো কোর্স কারিকুলাম চেঞ্জ হয়নি, এটা তোমাদের ফার্স্ট বলে অন্যান্য সাবজেক্ট বাংলা ইংলিশে কিছু চেঞ্জ হয়েছে, কিন্তু যুক্তিবিদ্যার কোনো কিছু চেঞ্জ হয়নি। সো যুক্তিবিদ্যার নিয়ে টেনশন একটু কম। তো যুক্তিবিদ্যার তোমরা অনেকগুলো বই বাজারে রয়েছে, অনেক পাবলিকেশনসের বই রয়েছে। আসলে সবগুলো বই মোটামুটি একটি নির্দিষ্ট, যেহেতু আমাদের যুক্তিবিদ্যা ইনস্টিটিউট একটা সিলেবাস দিয়ে দেয়, একটা মোটামুটি একটা কাঠামো দিয়ে দেয়, টপিক সব একই আছে এবং সবই আলোচনা সুন্দর রয়েছে। তবে অক্ষরপত্রের বই রয়েছে সহজ স্যারের, পূর্বদেশ পাবলিকেশনসের বই রয়েছে, ফৌজিয়া ম্যামের বই রয়েছে, তাই না, লেকচারের বই রয়েছে। তো তোমরা হচ্ছে যে এই বইগুলির যে কোনোটি গ্রহণ করতে পারো, তোমরা কিনতে পারো। সবগুলো বই মোটামুটি তথ্য সরবরাহ করবে, একই টপিক সব রয়েছে, কম আর বেশি, জাস্ট একটু কথা হয় না যে বাচন ভঙ্গি এক একজনের এক এক রকম। একই টপিক নিয়ে কথা বললে, আমি যদি এখন একটি টপিক নিয়ে লেকচার দিচ্ছি, আর একটু পরে যদি আবার এই টপিক নিয়ে তোমাদের সাথে আবার আরেক ব্যাচের সাথে কথা বলি, তাহলে একটু কথাটা ভিন্ন হবে না? বলো, আমি কি সেম টু সেম মুখস্থ কথা বলবো না। সো এই জন্য একটু কথার ভিন্নতা আসে, এটা কোনো ব্যাপার না। তো তোমরা হচ্ছে অক্ষরপত্র কিংবা পূর্বদেশ পাবলিকেশনসের কিংবা লেকচারের ফৌজিয়া ম্যামের বই যে কোনো নিতে পারো। তোমাদের কলেজের টিচারদের সাথে তোমরা একটু যোগাযোগ করতে পারো, কলেজের থেকেও তোমাদের একটা সাজেস্ট করবে, সেটাই তোমাদের নিয়ে হবে। কিন্তু আমি এখানে কিশোর বাতায়নে যে আমি টপিক ওয়াইজ পড়াবো, আমি টপিক নিয়ে আলোচনা করব। সো তোমাদের টেনশন নাই, যখন টপিক নিয়ে আলোচনা করব। সো আমি আশা করি যে আমি যখন আলোচনাগুলো করব তখন তোমাদের বইটা ডাজেন্ট ম্যাটার, তুমি যে বইটি ফলো করো তোমাদের কলেজ অনুযায়ী যেটা চলে, আমি টপিক আলোচনা করলে তোমরা সেই বইতে তোমরা দেখবে সহজে বুঝে নিতে পারবে। তোমরা আমার ক্লাসগুলি আশা করি সকলে যারা যুক্তিবিদ্যা নিয়েছো তারা সকলেই আমার ক্লাসগুলি আশা করি সারা বাংলাদেশ ব্যাপী তোমরা ক্লাসগুলি করবে এবং আশা করি উপকৃত হবে। আর টপিক অনুযায়ী ক্লাসগুলো করলে সবগুলো টপিক তোমরা বুঝে নিতে পারবে, এক্ষেত্রে বই খুব বেশি সমস্যা সৃষ্টি করবে না। আর একটা বিষয় তোমাদেরকে বারবার বলি, সেটা হচ্ছে ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবে না। শেয়ার শুধু ফেসবুকে শেয়ার না, ফ্রেন্ডদেরকে জানিয়ে দিবে, বা নতুন ফ্রেন্ড যারা ফার্স্ট ইয়ার ভর্তি হয়েছে তাদের সাথে চেনা জানার চেষ্টা করবে যে কারা কারা ভর্তি হলো তোমাদের সাথে। তাদেরকে বলে দিবে যে যুক্তিবিদ্যায় এমন ক্লাস হচ্ছে, যেহেতু এখন এই প্যান্ডেমিক সিচুয়েশনে সরাসরি আমরা কলেজে ক্লাসগুলো নিতে পারছি না, তাই কিশোর বাতায়নের পক্ষ থেকে এটিআই যে উদ্যোগটা নিয়েছে এবং ঢাকা বোর্ড সাথে রয়েছেন, ঢাকা বোর্ডকেও ধন্যবাদ জানাই। সকলের উদ্যোগে যে কিশোর বাতায়ন পেজে যে ক্লাসগুলো হচ্ছে, এইটি সম্বন্ধে তোমরা সকল যুক্তিবিদ্যার স্টুডেন্টদেরকে জানিয়ে দাও
তারা যেন ক্লাসগুলি করে, এবং যুক্তিবিদ্যায় না অন্যান্য সকল সাবজেক্টের যে ক্লাসগুলি হচ্ছে তোমরা জানিয়ে দাও, রুটিনগুলো ভালোভাবে ফলো করো, কোন সময়ে কোন ক্লাস হচ্ছে। আমার এই যুক্তিবিদ্যার ক্লাসের পরে কিন্তু অর্থনীতি ক্লাস রয়েছে, খুবই ইম্পর্টেন্ট ক্লাস। তোমরা সকলেই তোমাদের ফ্রেন্ডদেরকে যাদের অর্থনীতি রয়েছে তাদেরকে বলে দাও নিজেরা ক্লাসগুলি করো। কিশোর মাধ্যমিক সবগুলি ক্লাস করো, আশা করি তোমাদের সব প্রবলেম সলিউশন সলভ হয়ে যাবে। আর একটা বিষয় হচ্ছে, আমার যুক্তিবিদ্যার ক্লাসে পরবর্তী সপ্তাহ থেকেই রেগুলারলি শুরু হয়ে যাবে। তোমরা একটু চোখ রাখো, আজকে আমি বলে দিতে পারছি না যে কবে ক্লাস কখন হবে, আশা করি সোম মঙ্গলবারে হবে। তারপরেও রুটিনটা তোমরা একটু দেখে নিবে, কিশোর মাধ্যমিক থেকে তো রুটিনটা সার্ভ করা হবে, তোমরা রুটিনটা একটু দেখে নিবে প্লিজ। আর আগামী সপ্তাহে তোমাদের সাথে আবার দেখা হবে ক্লাসে, যুক্তিবিদ্যার ক্লাসে। যুক্তিবিদ্যা নিয়ে আলোচনা শুরু হয়ে যাবে। আর সেই 95-97 মার্কসের যে টার্গেট তোমরা করছো, সেটি কাঙ্ক্ষিত অর্জন লক্ষণের জন্য লক্ষ্যের জন্য আমরা পূরণ করার জন্য কিন্তু আমরা পড়াশোনা শুরু করে দিব। আজকে থেকেই বই কিনে ফেলো সবাই, ঠিক আছে? ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও। আমার জন্য সবাই দোয়া করবে যেন আমি সুস্থ থাকি, ভালো থাকি, তোমাদের সাথে ক্লাস নিতে পারি। আর তোমাদের জন্য দোয়া রইল, তোমরা যেন খুব আনন্দের সাথে হাসি খুলে সবগুলো ক্লাস কিশোর মাধ্যমিকে করতে পারো, ভালোভাবে তোমরা তোমাদের শিক্ষা জীবনটা শুরু করতে পারো উচ্চ মাধ্যমিকে। সকলের জন্য দোয়া রইল। আমার শিক্ষার্থীর পাশাপাশি, যুক্তিবিদ্যার শিক্ষার্থীর পাশাপাশি আরো যে সকল অন্যান্য সাবজেক্টের শিক্ষার্থীরা তোমরা ক্লাসে ছিলে, এবং অভিভাবক যারা ছিলেন, এবং অন্যান্য শুভাকাঙ্ক্ষী যারা ছিলেন, সকলকেই আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি এখানে আজকের ক্লাসটি শেষ করছি। আল্লাহ হাফেজ।